বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আর এখন বাজে সকাল 8টা বেজে গেছে। আমার এদিকে ভাত তরকারি দুটোই হয়ে গেছে। তরকারিটা কুকারে হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। পরিও রেডি হচ্ছে। আর ওয়েদার একদম ঠিক নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মনে হচ্ছে না রোদ্দুর যেন আর দেখাই দিচ্ছে না। সকালবেলা কালকে একটুখানি রোদ্দুর তবু দেখা দিয়েছিল, আজকে আবার একদম রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার আর শীত করছে পুরো। যাই হোক, সকালে রান্নাটা কমপ্লিট করে নিয়ে পরীক্ষা স্কুলে দিয়ে আসলে তারপর আমি এখন অনেকটা নিশ্চিন্ত হয়ে যাব। এদিকে আমি তরুলির তরকারি বানিয়ে নিচ্ছি। আলু দিয়ে তরুলির তরকারি করেছি, ডাল করেছি, আর তার সাথে ভাতটাও হয়ে গেছে। আর আজকে হয়েছেটা কি, রান্না করতে করতে দেখলাম যে বেসিনে জলটা না ক্লিয়ার হচ্ছে না। বেসিনের পাইপটাই হয়তো জাম হয়ে গিয়েছিল। সেই জন্য কী করলাম, বেসিনের মধ্যে না ধোয়াধুয়ি করে এই গামলাটার মধ্যে সমস্ত জলটা জড়ো করেছিলাম। এই চাল ধোয়ার জল, হাত ধোয়া জল, যতটা আর কি জড়ো হয়েছিল। পরে ভাবলাম যে এটাকে বাইরে ফেলে দিই। যাই হোক, এখন পরীকে রেডি করে পরীকে স্কুলে দিয়ে আসতে পারলে তবেই কিন্তু আমার নিশ্চিন্ত। আজকে খুব ভালো একটা বিষয় নিয়ে কথা বলবো, তাই প্রথমেই বলবো পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তোমরা তাহলে আমার সারাদিনের কাজকর্মগুলো দেখতে থাকো আর কথাগুলো শুনতে থাকো। বিয়ের পর যখন একটা অন্য পরিবেশ থেকে একটা নতুন পরিবেশে এলাম, তখন আমি কোনোভাবেই আমার স্বামী আর শ্বশুরবাড়ির মানুষজনের সাথে মানিয়ে নিতে পারছিলাম না। বিয়ের 2 বছর পর বাপের বাড়ি চলে গেলাম। মাকে বললাম ওই সংসার আমি আর করতে পারবো না, আমি আর ফেরত যাব না। মা প্রথমে বোঝাবার চেষ্টা করলেও আমি বুঝতে চাইনি। আমার মাথায় তখন জেদ ধরে গেছে। যাই হোক, পরে বাবা মা মেনে নেয়, কিন্তু মন থেকে হয়তো মেনে নেয়নি। যখন বাপের বাড়িতে 1 মাস 2 মাস পার হলো, তখন দেখলাম আগের মতন ভালোবাসাটা আর নেই বাড়ির মানুষজনের মধ্যে। প্রতিবেশীরা জিজ্ঞাসা করতে লাগলো বাড়ি ফিরবি কবে। বাড়িতে দাদা বৌদিও কথার ছলে বুঝিয়ে দিতে লাগলো যে আমি ওই বাড়ির সদস্য নই। আগে যখন বাপের বাড়ি আসতাম তখন সবাই কত আদর যত্ন করত, আর এখন কিন্তু আর করে না। কারণ মা বাবা যখন মেয়ের বিয়ে দিয়ে দেয় তখন মেয়েকে পর করে দেয়। বাধ্য হয়ে আবারও শ্বশুরবাড়ি ফিরে আসতে হলো। আর যখন অনেকগুলো বছর পার করলাম তখন বুঝলাম মায়ের ডিসিশানটাই বোধহয় সঠিক ছিল। তবে আমার বাবা মা সেই মুহূর্তে কিন্তু আমাকে সাপোর্ট করেনি। আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও কিন্তু দিতে চায়নি, আমাকে পর করে দিয়েছিল। ঘটনাটা না ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম। একজন মহিলা তার জীবনের ঘটনাটা শেয়ার করেছেন, আর এটাও বলেছেন যে ওনার বাবা মা কিন্তু ওনাকে সাপোর্ট করেনি। আর সেই দিন যে বাপের বাড়ি থেকে উনি বেরিয়ে এসেছিলেন, তারপর থেকে আর কোনো দিনই নাকি বাপের বাড়িও যাননি আজ পর্যন্ত। ঘটনাটা শুধুমাত্র একজনের নয়, এরকম ঘটনা কিন্তু বহু রয়েছে, যে হঠাৎ করে নেওয়া অথবা আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কিন্তু পরে বাকি জীবনটা কিন্তু আফসোস করতে হয়। বর্তমান যুগে এই রকম ডিভোর্সের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, আর অধিকাংশ ক্ষেত্রেই হয়তো এটা কারেক্ট ডিসিশন হয়, তবে অনেকাংশ ক্ষেত্রেই অনেকের জীবনে এটা ভুল ডিসিশনও হয়। একটা সম্পর্ক যতক্ষণ পর্যন্ত ধরে রাখা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউই হয়তো ডিভোর্সের চিন্তাটা করে না। বাজে ওয়েদার হয়ে আছে, কি বাজে ওয়েদার হয়ে আছে একদম। দুপুরে লাঞ্চের আগে চলে আসবে। অনেক জায়গায় ঘুরবে। লাঞ্চ তাহলে দুপুরে লাঞ্চ তাহলে আমি সেই বুঝে রান্নাটা করবো। ভাতের রান্নাটা তাহলে অল্প করে করবো, করে রেখে দেবো, কালকে খাবে। কি বাজে ওয়েদার হয়ে আছে। গাছগুলোও না ঝিমিয়ে আছে যেন, দেখো খালি গাছগুলোও যেন ঝিমিয়ে যাচ্ছে, রোদ্দুর পাচ্ছে না। এত বাজে ওয়েদারটা হয়ে আছে, একদম যেন ভালোই লাগছে না। আর টিএলি যদি এরকম ওয়েদার হয়ে থাকে, রোদ্দুর নেই, তার সাথে মেঘলা হয়ে আছে, ঠান্ডা, কী করে ভালো লাগে বলো তো? ভালোই লাগছে না যেন, একদম বিরক্ত লাগছে। কিছু কাজকর্ম সেরকম করতে যেন মন করছে না, যে কী করব ঠিক করতে পারছি না। জলে তো হাত দিতেই ইচ্ছা করছে না। দেখো গাছগুলোও ঝিমিয়ে গেছে, ইচ্ছাই করছে না। জলে তো হাতই দেওয়া যাবে না, জলটা এত ঠান্ডা। তোমরা যারা আমার ভিডিও দেখে বলছিলে যে তোমরা কি সুন্দর কম্বল গায়ে দিচ্ছ, চাদর গায়ে দিয়ে শুচ্ছ,
ওয়েদারটা বেশ ভালো, কিন্তু এখানের ওয়েদারটা কেমন যারা রয়েছে তারাই জানে। আমার এই এরিয়াতে এই মুহূর্তে 25 ডিগ্রি টেম্পারেচার, এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর 11টার সময় 25 ডিগ্রি টেম্পারেচার, মানে ভালো ঠান্ডা রয়েছে। আর সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন যেন কত টেম্পারেচার ছিল, 20 ডিগ্রি টেম্পারেচার ছিল 6টার সময়। মানে এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কী করে ভালো লাগে বলো তো? মানে কোনো কাজে হাত দিতে ইচ্ছা করছে না, শীত করছে, রোদ্দুর তো একদমই বেরোচ্ছে না, কদিন ধরে রোদ্দুর বেরোচ্ছে না। ওয়েদার ভালো না থাকলেও ঘরের কাজকর্ম তো করতেই হবে, তাই বেশিক্ষণ বসে না থেকে ভাবলাম যে কাজগুলো একটা একটা করে নিই। তবে দুপুরে রান্নার তাড়াটা নেই, পরিও যেহেতু স্কুলে চলে গিয়েছে আর হাজব্যান্ডও কাজে বেরিয়েছে, দুপুরের লাঞ্চের টাইমেও উনি ফিরবেন না বললেন, ফিরতে দেরি হবে। যাই হোক, এখন চলে যাব আমার টপিকের বিষয়বস্তুটা, যেটা নিয়ে আমি আজকে কথা বলছিলাম। যেমনটা বলছিলাম যে ডিভোর্সের ব্যাপারটা আজকালকার দিনে একটু বেড়েই গিয়েছে। তবে কোনো ডিসিশানই ভেবেচিন্তে না করলে সেটা পরে ভুক্তভোগী হতে হয়। অনেক মানুষের থেকেই শুনে থাকি, বা আজকাল আমরা ফেসবুক বা ইউটিউবেতেও দেখে থাকি যে এর ফলটা, প্রভাবটা কতটা পড়ে। তাই কিছু কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আমি কথা বলবো, যে ডিভোর্সের আগে কয়েকটি বিষয় কিন্তু প্রত্যেকের চিন্তা করা উচিত, যারা ভাবে যে ডিভোর্স নিয়ে নিলেই বোধহয় নিশ্চিন্ত পেয়ে গেলাম সাংসারিক অশান্তি থেকে অথবা মানসিক যন্ত্রণা থেকে আমি হয়তো কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারবো। তাদের জন্যই আর কি আজকের ভিডিওটা আমি বানিয়েছি। প্রথমেই যেটা বলবো, যে সম্পর্কে নানান রকম সমস্যা তৈরি হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভিন্ন মতামতও থাকতে পারে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে সামনাসামনি খোলাখুলিভাবে একে অপরের সমস্যা নিয়ে আলোচনা করাটা কিন্তু ভীষণ জরুরি। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনে মুখোমুখি বসে কিন্তু সমস্যাগুলো নিয়ে যথেষ্ট আলোচনা করার প্রয়োজন রয়েছে। আর যদি সেটা না হয়ে থাকে তবে কিন্তু ডিভোর্সের আগে একবার হলেও ভেবে দেখো। অ্যাডজাস্ট তো সবাইকেই করতে হয় একটু আধটু, তাই না? একটু আধটু অ্যাডজাস্ট প্রত্যেকটা পরিবারেই, প্রত্যেকটা স্বামী স্ত্রীকেই করতে হয়। কারোর ক্ষেত্রে হয়তো একটু বেশি, কারোর ক্ষেত্রে হয়তো একটু কম। তবে ডিভোর্সই কিন্তু শেষ নয় একটা সম্পর্কের। এখন বলবো পরবর্তী পয়েন্ট হিসেবে, ডিভোর্সের পরের জীবনটাও কিন্তু একবার ভেবে দেখো। হুট করে নেওয়া সিদ্ধান্ত অথবা রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই কিন্তু সঠিক হয় না। হুট করে রেগে গিয়ে বা ঝগড়াঝাটি ঝামেলা করে বিচ্ছেদ করে ফেলবে না। ডিভোর্সের পরে কি হবে সে কথাটা কিন্তু ভেবে দেখাটা অত্যন্ত জরুরি। তুমি একা কতটা সামলে নিতে পারবে, জীবনে চলার পথে মুখ থুবড়ে পড়বে কি না সেটাও ভাবতে হবে। ডিভোর্সের কারণে তোমার মানসিক স্ট্রেস কিন্তু কমে যাবে এটা বলা বাহুল্য, উপরন্ত নতুন করে সমস্যা আরও বেশি সৃষ্টি হবে। এদিকে দেখো, একটা একটা করে বেডরুমটা গুছিয়ে নিয়েছি, টেবিলের এই কভারটাকে চেঞ্জ করে দিয়েছি। টেবিল কভার আমার কাছে বেশি নেই, একটাই টেবিল কভার ছিল, সেই জন্য মাঝে মাঝে কিন্তু এই পুরনো দুপাট্টা যেগুলো আমি ব্যবহার করি না সেগুলোকেই পেতে দিই টেবিলের ওপর, দেখতে সুন্দর লাগে। আর পড়তে বসলেও একটা ওর মাইন্ডটাও একটু ফ্রেশ লাগবে। একটা পরিষ্কার টেবিল ক্লথ হিসেবে যদি একটা সুন্দর দুপাট্টা পেতে দেওয়া যায়, সেটাই আমি চেঞ্জ করে দিই মাঝে মাঝে। যেমনটা বলছিলাম যে ডিভোর্সের এফেক্টটা সমানভাবে দুজনের ওপরেই পড়ে, তবে আমার যেটা মনে হয় যে মেয়েদের জীবনে ডিভোর্সের প্রভাবটা বোধহয় একটু বেশিই পড়ে। তুমি যদি কর্মরত হও, তোমার যদি নিজের কেরিয়ার থাকে, তাহলেও কিন্তু সমস্যা থেকেই যায়। আর যদি কর্মরত না হও, তোমার যদি নির্দিষ্ট কোনো কেরিয়ার না থাকে, তবে কিন্তু অনেকটাই সমস্যা তোমাকে পোহাতে হবে। কোথায় গিয়ে উঠবে, বাবা মা মেনে নেবে কি না, আর পারিপার্শ্বিকের কথা তো বাদই দিলাম, সে তো তোমাকে কথা শুনতেই হবে, আর মানসিকভাবে যন্ত্রণা কিন্তু লেগেই থাকবে। পরবর্তী পয়েন্ট যেটা বলবো, সন্তানের কথা ভাবতে ভুলবে না। সন্তান না থাকলে ভিন্ন কথা, কিন্তু যদি সন্তান থাকে সবার আগে বিষয়টি কিন্তু গুরুত্বর সঙ্গে দেখতে হবে, কারণ বিচ্ছেদের এফেক্ট সন্তানের ওপর মারাত্মকভাবে প্রভাব পড়ে। তাই সন্তান থাকলে দুজনকে কিন্তু আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র নিজেদের কথা ভেবেই কিন্তু চললে হবে না, সন্তানের ভবিষ্যতও কিন্তু ভাবতে হবে। আর অনেক মহিলাই বোধহয় সন্তানের কথা ভেবেই হয়তো এই ডিসিশানটাও নিয়ে উঠতে পারে না, আর সারা জীবন আফসোসও করতে থাকে। কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে তোমাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। আর এই ডিভোর্সের ব্যাপারটাও কিন্তু একবার ছেড়ে বারবার করে ভেবে দেখতে হবে, যে বাবা মার থেকে আলাদা হয়ে একটা বাচ্চা কতটা তার জীবনে ভালোভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারবে, সেই চিন্তাভাবনা করেই কিন্তু ডিসিশানটা নেওয়া দরকার। ঘর ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। দুপুরে রান্নার জন্য
আজকে কচু আলু বেগুন দিয়ে না একটা মাছের তরকারি করব। আর সাথে কিছুটা নোটে শাক ছিল, শাকটা খারাপ হয়ে যাচ্ছিল, তাও কিছুটা বাদ দিয়ে আর কি কেটে নিয়েছি, খারাপ হয়ে গিয়েছিল কিছুটা অংশ। সেই শাকটা দিয়ে চচ্চড়ি করব, আলু বেগুন করলা দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ি করব। আর চচ্চড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর তার সাথে কচুর ঝোলটাও। আমি এই কচুর রেসিপিটা আমার মায়ের থেকে শিখেছি। তোমরা তাহলে দেখতে থাকো কিভাবে আমি বানাই। আর পরবর্তী পয়েন্ট যেটা বলবো, যে একটা কথা শান্তভাবে ভেবে দেখো, তোমার সঙ্গীর প্রতি সত্যি কি কোনো অনুভূতি আছে কি না। অনেক সময় সম্পর্কেও একঘেয়ে হয়ে যায়, দেখা যায় যে বিয়ের অনেক বছর পরে গিয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। সাধারণত আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষের জীবন নিয়েই কিন্তু বলছি আজকে, ধনী লোকেদের নিয়ে অথবা তাদের জীবনযাত্রা নিয়ে আমার কিছু বলার নেই। তবে সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, আর তার সাথে ডিভোর্সের পরবর্তী জীবন অধিকাংশ ক্ষেত্রে যে ভালো হয় না, সেটাই কিন্তু আজকে আমার বলার বিষয়। তাই তোমার লাইফ পার্টনারের ওপর তোমার বিশ্বাস আর ভরসা থাকার সাথে সাথে ভালোবাসা থাকাটাও কিন্তু জরুরি। আর যদি কোনো ফিলিংসই না থাকে তোমার লাইফ পার্টনারের ওপর, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম হতেই পারে। তবে বিষয়টা কিন্তু ভালোভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু জরুরি রয়েছে। আর এদিকে দেখো মাছটা ভেজে নিয়ে না আমি কচু আলু বেগুন সমস্তটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আর ঝোলটা বসাবো। আর ঝোলেতে যে আমি মশলাটা করে রেখেছিলাম, ঝোলেতে মশলা হিসেবে দেব হচ্ছে আদা, সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা বাটা। আর ফোড়নের জন্য আমি তেজপাতা, লঙ্কা আর তার সাথে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে এই কচুর ঝোলটা বানালে ভীষণই ভালো হয়। আর আমার মেয়েও খেতে খুব ভালোবাসে কচুর ঝোল। সকালে ভাত নিয়ে গেছে লাঞ্চ বক্সে, তবুও দুপুরে এসে আবার দুটো ভাত খেয়েছিল আর কি, ভালো তরকারি দেখে। না হলে ভাত খেতে চায় না, তবে তরকারি যদি ভালো থাকে তাহলে কিন্তু অল্প করে হলেও একটুখানি ভাতে বসে দুপুরে। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। আর তার সাথে তোমাদের মতামতও কিন্তু জানাতে ভুলো না, যে আমি কথাগুলো ঠিক বলেছি অথবা ভুল বলেছি। তোমাদের মতামতটা জানতে পারলে কিন্তু আমার ভালো লাগবে। আমি আমার নিজের মতামত রেখেছি, ভিন্ন মতামত হতেও পারে, তবে তোমাদের মতামত কিন্তু আমি জানার অপেক্ষায় রইলাম। তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। লাস্ট আর পরবর্তী যেটা বলবো, যে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, তখন কিন্তু প্রয়োজন হয় এমন কারোর পরামর্শের, যিনি অভিজ্ঞ এবং তোমাকে সঠিকভাবে পরামর্শ দিতে পারবে। তার জন্য কিন্তু ম্যারেজ কাউন্সিলর অথবা থেরাপিস্টের সাহায্য নিতে পারা যেতে পারে। আর যারা সঠিক পরামর্শ দিয়ে তোমার পথটাও দেখাতে পারবে। হয়তো তোমার সম্পর্কটা ভেঙে যাবার আগে বেঁচে যেতেও পারে। তবে তুমি যদি একটা টক্সিক বিবাহিত সম্পর্কে আটকে পড়ো এবং দিনের পর দিন কিন্তু তুমি যদি তোমার সঙ্গীর দ্বারা অত্যাচারিত হয়ে থাকো শারীরিক এবং মানসিকভাবে, তবে কিন্তু অবশ্যই একটা সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। আর এদিকে দেখো আমার কচুর ঝোলটাও রেডি হয়ে গেছে। আর আজকে দুপুরের এই রান্নাবান্না করতে করতেই কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাবার আগে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, ভালো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।